পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কোথাও পুলিশের গাড়ি ভাঙচুর, কোথাও জ্বলল যাত্রীবাহী বাস। আসলে ব্যাপারটা হয়েছে কি, দুধেল গাইরা একটু আদ্রু লাথি মারতেই পারে, আর সেটা মেনে নিতে হবে, তাই না? আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। নমস্কার, আমি কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র বলছি। আচ্ছা, আমি সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে একটি আবেদন করতে চাই যে আপনারা প্লিজ এখন এই ওয়াকফ সংশোধনী অ্যাক্টের পরে বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে, আপনাদের বাংলায় জাস্ট একটুখানি অসন্তোষ আবেগ প্রকাশ হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। পুলিশরা ভয়ে লুকিয়ে পড়ছে, যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট ঘর বাড়ি সব ভেঙে ফেলা হচ্ছে, লোকাল বাসিন্দারা সেখান থেকে বিতাড়িত হচ্ছে, তারা ভয়ে সেখান থেকে তাদের ঘর বাড়ি ভিটে ছেড়ে পালিয়ে যাচ্ছে, দিনের পর দিন অশান্ত হয়ে রয়েছে, আগুন জ্বলছে। তারপরেও হ্যাঁ ঠিকই বলেছেন, জাস্ট একটুখানি অশান্তি হয়েছে, একটুখানি আবেগ প্রকাশ হয়েছে, একটুখানি অসন্তোষ হয়েছে, তাই না? বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ আমরা হাতজোড় করে আবেদন করছি, আপনারা প্লিজ সংযত হন। একদিকে মহুয়া মৈত্রের প্রধান নেত্রী, তিনি দুধেল গাইদের লাথি খাওয়ার জন্য প্রস্তুত। তিনি নিজের মুখেই বলেছিলেন যে যে গরু দুধ দেয় সে গরু একটু আদ্রু লাথি মারতেই পারে, আর সেই লাথি একটু আদ্রু সহ্য করতেই তো হবে নাকি। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আর অপরদিকে মহুয়া মৈত্র সেই সমস্ত দুধেল গাইদের সংযত হওয়ার কথা বলছেন। আমরা হাতজোড় করে আবেদন করছি, আপনারা প্লিজ সংযত হন। हिपोक्रेसी की भी सीमा होती है। পশ্চিমবঙ্গ সরকার, আমাদের তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি আপনাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের রক্ত আমাদের রক্ত, আপনাদের রক্ত আমাদের রক্ত, আপনাদের রক্ত আমাদের রক্ত। এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। যাই হোক, এইবার আমরা একটু ঠাকুমার সঙ্গে কথা বলে নেব। শিক্ষকদের যে এত সংখ্যক চাকরি বাতিল গেল, সে বিষয়ে ঠাকুমা আপনি কি বলছেন? কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে, সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্রতিশ্রুতি মানেই প্রতারণা। এখন আমার পদ চাই, আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এই জন্যই মদন দাকে আমরা এত ভালোবাসি। তা বলছি মদন দা, আপনার দলের নেতারা মাত্র 20 কোটি। চেষ্টা করবো। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস কোন দাবিতে, কিসের জন্য হাঁটছেন মিছিলে? ভাই জাস্ট ভাবো, তৃণমূল মিছিল বের করেছে, আর সেই মিছিলে এই মহিলা হাঁটছেন, কিন্তু কি জন্যে হাঁটছেন, কোন ইস্যুতে হাঁটছেন সেটা ইনি নিজেই জানেন না, এনাকে বলে দিচ্ছে আবার। মিছিলে মিছিলে চাকরি খেয়ে নিয়ে, চাকরি খেয়েছে ভাই, পাশের ছেলেগুলো বলে দিচ্ছে শুভেন্দু, সিপিএম, বিজেপি এরা চাকরি খেয়েছে, আর সেটা শুনে এই মহিলা ঠিক একই কথা বলছে যে শুভেন্দু, সিপিএম, বিজেপি চাকরি খেয়েছে। শুনুন এবং দেখুন হাস্যকর ব্যাপারটা। মিছিলে মিছিলে চাকরি খেয়ে নিয়ে, চাকরি খেয়েছে সিপিএম এর লোক, এতে বিজেপি, এই দাবি নিয়ে আমরা সব হাঁটছি। না মানে মিছিলে হাঁটছে, মিছিলে কোন ইস্যু নিয়ে হাঁটছে সেটাই জানেন না, আর মিছিলে হাঁটছেন, আর তাকে জিজ্ঞাসা যখন করা হচ্ছে বলতে পারছেন না, তখন পাশের জনেরা সবাই মিলে তাকে বলে দিচ্ছে, এবং তারপরে তিনি সেই একই কথা বলছেন। কাদের চাকরি খেয়েছে? সাধারণ পাবলিক। তারা কিসে কাজ করতে? আমরা কাজ করি না, আমরা। তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। ভাই, এই হচ্ছে তৃণমূলের মিটিং মিছিলের অবস্থা। মানে মিটিং করতে হবে, মিছিল করতে হবে, তাই যেখান থেকে পারো যাকে পারো এনে জোগাড় করো,
কারণ মিছিলে বেশি সংখ্যক মানুষ দেখাতে হবে কি না। তাকে প্রশ্ন করা হচ্ছে যাদের চাকরি গেছে তারা কোথায় চাকরি করতেন, তিনি বলছেন আমি জানি না। তাকে প্রশ্ন করা হচ্ছে যে কাদের চাকরি গেছে, বলছে সাধারণ মানুষের চাকরি গেছে। কাদের চাকরি খেয়েছে? সাধারণ পাবলিক। তারা কিসে কাজ করতেন? আমরা কাজ করি না, আমরা তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। আরে তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রিতে রেশন পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবেন। সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের মাং মেরে দিচ্ছে। 2 টাকার মাল 7 টাকা দিচ্ছে। কাঙের বিল কি করলো? 6 টাকা থেকে 9 টাকা করলো। জয় জহর পাবেন, ঐক্যশ্রী পাবেন, সবুজ সাথী পাবেন, ট্যাব পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। হ্যাঁ, অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। কি বলে? তো মহা মুশকিল ভাই। তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্য সাথী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কৃষক বন্ধু পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে পেনশন পাবেন, ভাতা পাবেন। ভাই এইবার তোমরাই বিচার করো, 2026-এর পরেও ঠিক একই রকম ভাবে ভাতা নিয়ে বেঁচে থাকবে নাকি মুর্শিদাবাদের মতো দাঙ্গা সহ্য করবে। কোনটা বেছে নেবে সেটা তোমাদের ব্যাপার। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উচ্ছৃঙ্খলতা সৃষ্টির কারণে। জলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে 2 জন ব্যক্তির নাম। একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনিও সিপিএম এর সাংসদ। আচ্ছা ভাই, তোমরা টাকা দিয়ে চাকরি দেবে, অযোগ্যদের যোগ্য স্থানে বসাবে, আর চাকরি গেলে দোষ হবে সিপিএম আর বিজেপির। তাকে ভোট দেবে বছর, ভোট তৃণমূলকেই দেবো, কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ইনি হচ্ছেন তৃণমূলের সকল্ড যুব শিক্ষিত নেতা। হ্যাঁ, শিক্ষিত নেতা, সকল্ড যুব শিক্ষিত নেতা। ইনি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে প্রতিবাদ মিছিল বের করেছিলেন। কিসের জন্য? শিক্ষকদের কেন চাকরি যাবে। আর সেই প্রতিবাদ মিছিলে ইনি একটা প্ল্যাকার্ড গলায় বেঁধে রেখেছিলেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল 26,000 শিক্ষকের চাকরি সিপিএম বিজেপি কেন খেলো বা কেন খেয়েছে। এই প্ল্যাকার্ডটা দেখে এবং এদের মোটিভ দেখে আমার একটা কথা মনে পড়ছে, খুব হাস্যকর কথা, যে রাবণ নিজেই বলছে সীতাকে কেন হরণ করা হবে। এখানে এসেছি একটা চটি নিয়ে। আমি অনুরোধ করছি, পাশ থেকে বলছে প্রতীক উদ্যান নাকি একটাও চটি নেই। আরো কারা কারা কি আছে, পুলিশকে অনুরোধ করছি, অপরাধীদের দেখলে টেবিলের তলায় লুকোবেন, এটা স্বাভাবিক। অনুব্রতকে কচুরি খাওয়াবেন, এটা স্বাভাবিক। ভাইপোর ফ্ল্যাট অব্দি যাতে কেউ পৌঁছাতে না পারে সেটাই সুনিশ্চিত করবেন, এটা স্বাভাবিক। আরেকটা কাজ দয়া করে করে দিন, আমাদের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা চটি জুতোগুলো যদি পান সেইগুলো দিয়ে সরকারের গালে চড় মেরে ভাই এদিকে আবার একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল। দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতা প্রকাশ্য সভাতে বসে বসে বেড়িতে সুকটান মারছে। আমাদের হুগলির ধোয়া। পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন, কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি। আরে হ্যাঁ
ভাই, কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন সেটাও ওয়াকফ সম্পত্তি, এমনকি হাইকোর্টের জায়গাগুলো সেগুলোও ওয়াকফ সম্পত্তি। আরে পুরো পৃথিবীটাই ওয়াকফ সম্পত্তি। আমরা সবাই তো ভিন্ন গ্রহ থেকে এখানে বাস করতে এসেছি, তাই না? এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। আমি ভাবছি এরা নবান্ন, কালীঘাট এগুলোকে কেন বাদ দিল? এগুলো ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দিক। কি বলে? তো মহা মুশকিল ভাই। মুর্শিদাবাদ, ভাঙড়, কলকাতা ইত্যাদি এতগুলো জায়গায় দাঙ্গা করেও এদের শান্তি হয়নি। ঠাকুমার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আবার বলছেন কলকাতায় আরো 50টি জায়গায় বসে বসে 10,000 জন নিয়ে বসে বসে আন্দোলন করবে, দাঙ্গা বাঁধাবে। এটা তো এখনো হয়নি, এর পর হবে। শুনুন তিনি কি বলছেন। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। ভাই মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল, যারা সন্ত্রাস চালিয়েছিল, তাদের জন্য যারা মুর্শিদাবাদের নিজের ভিটে ছেড়ে মালদায় এসে উপস্থিত হয়েছে, বিশেষ করে মহিলারা, তারা কি অভিযোগ করছেন শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন। তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বার্তা দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে বলছে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব। আমরা নিজের ইজ্জত আমাদের স্বামী সন্তানকে দিব না, ওনাদেরকে দিব, ওনাদের হাতে সঁপে দিব। এইগুলো আমাদের পরিস্থিতি। কি বলছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। কি বলবো আর বলেন, আর কি করেই বা যাবো, আর কোথায় বা যাবো, আর কোথায় বা গিয়ে দাঁড়াবো বলে। বলছে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। সন্দেশখালী, আরজিকর, শিক্ষকদের ওপর অত্যাচার, এখন মুর্শিদাবাদ, ভাঙড়, কলকাতা এগুলোর থেকেও যদি না আপনারা শিক্ষা নেন তাহলে আর কি বলার আছে। তো যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? हमारा जिंदगी आपके लिए, आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, चावल है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो। বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে এরা আসলে কোথা থেকে এতখানি সাহস পেয়েছে, কোথা থেকে সন্ত্রাস করার, দাঙ্গা করার এতখানি সাহস পেয়েছে। त्रिची जिले में एक गांव है तिरुचेंतुरई, ऐसा गांव है कि ये पूरा गांव ही वक्फ संपत्ति घोषित हो गया। पूरा गांव वक्फ संपत्ति हो गया। वक्फ क्या मतलब आपको समझाया था? वक्फ का मतलब होता है दान। ऐसा कैसा गांव है जी कि पूरा किसी ने दान कर दिया गांव? तो पूरा का पूरा गांव जो है वो वक्फ की संपत्ति है। और गांव कौन सा है? वो गांव वो है जहां हिंदू बड़ी आबादी रहती है, हिंदू बहुल गांव है, और वो पूरा वक्फ की संपत्ति हो गया। यानी इस गांव का कोई निवासी अपनी ही संपत्ति बेच नहीं सकता।